হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের আবারও আমি নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটার উপরে আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেখানে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। এই নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেখান থেকে আমরা বন্দুকের প্রতিক্ষেপ বেগের হিসেবও করেছিলাম। আজকের আমরা আলোচনা করব একটা ভীষণ ইন্টারেস্টিং টপিকের উপর। সেই টপিকটা হলো রকেটের কার্যনীতি। অর্থাৎ আমরা আজকের নিউটনের গতিসূত্রের সপ্তম ভিডিও লেকচার নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিও লেকচারে আমাদের আলোচনার বিষয় হলো রকেটের কার্যনীতি। দেখো, তোমরা রকেট অনেকভাবেই দেখেছ। প্রথমে তোমরা আতশবাজির রকেট দেখেছ, আতশবাজির রকেট, আতশবাজি। আর আকাশে যে রকেট যায় মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত রকেট, এই দুরকম রকেটের কথা তোমরা শুনেছ। তার মধ্যে এই রকেটের সঙ্গে কিন্তু অনেকেরই এক্সপেরিয়েন্স রয়েছে। বলতে গেলে বেশিরভাগ ছেলেমেয়েদের, বাঙালি ছেলেমেয়েদের যারা দেওয়ালিটা খুব সুন্দরভাবে পালন করো, সেটার সঙ্গে তোমাদের কিন্তু ভীষণ পরিচয় রয়েছে। তোমরা কি করো, একটা রকেটের পেছনে কি করো, আগুন লাগিয়ে দাও। সেখান থেকে কি হয়, এই আগুনের ফলে জ্বালানিটা তীব্র গতিতে আগুন লেগে গেলে সেটা গ্যাসটা বেরিয়ে আসে। সেখানে বিক্রিয়ার হারটা এত বেশি হয়, কি হয়, সেটা এক্সপ্যান্ড করে যায়। তার ফলে কি হয়, পেছনের দিকে একটা কিছু নির্গত হয়, জ্বালানি নির্গত হয়, ধোঁয়া নির্গত হয়, আগুন নির্গত হয়, যাই বলো না কেন। তার ফলে সামনের দিকে সে এগিয়ে যেতে থাকে। এই জ্বালানি যে ব্যবহার করা হয়, এখানে কি ব্যবহার করা হয়, বারুদ ব্যবহার করা হয়। এই বারুদ জলে কখন না, যখন আমি সেখানে আগুন লাগাই এবং তার সঙ্গে বাতাসের অক্সিজেন যোগ হচ্ছে। অক্সিজেন যোগ হয়ে এই জ্বালানিটা জ্বলতে শুরু করে এবং ধীরে 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 সামনের দিকে এগিয়ে যায়। কিছু সময় পরে সেই জ্বালানি শেষ হয়ে গেলে তাকে আর আমরা দেখতে পাই না। কিন্তু রকেট হলো একমাত্র যান যেটাতে করে আমরা আমাদের পৃথিবী ছাড়িয়ে বেরিয়ে যেতে পারি, অর্থাৎ বায়ুমণ্ডল ছাড়িয়ে বেরিয়ে যেতে পারি। বায়ুমণ্ডলের মধ্যে এই অক্সিজেন থাকে, আর মহাকাশে তো আমি সেখানে অক্সিজেন পাবো না। তার জন্য রকেটে একটা বিশেষ প্রকার জ্বালানি ব্যবহার করা হয়, সেটা হলো তরল অক্সিজেন। তরল অক্সিজেন ওখানে দেওয়া থাকে, একটা প্রকোষ্ঠে থাকে। সেখান থেকে পাইপের সাহায্যে আর একটা প্রকোষ্ঠে গিয়ে সেখানে কি হয়, দহন কক্ষ, রকেটের দহন কক্ষ থাকে। সেই কক্ষতে কি হয়, এই জ্বালানি তরল অক্সিজেন জ্বলতে থাকে। সেখান থেকে যে চাপ সৃষ্টি হয়, গ্যাসের যে চাপ সৃষ্টি হয়, সেটা পেছনের দিকে বেরিয়ে আসে। তার ফলে সামনের দিকে একটা থ্রাস্ট সৃষ্টি হয়। সামনের দিকে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি থ্রাস্ট। বা যখন রকেটকে ছোড়া হচ্ছে প্রাথমিকভাবে, তখন কি হয়, নিচের দিকে জ্বালানি বেরিয়ে যাচ্ছে, তার ফলে আপওয়ার্ড থ্রাস্ট সৃষ্টি হচ্ছে। আপওয়ার্ড থ্রাস্ট, পেছনের দিকে জ্বালানি নির্গত হচ্ছে। আর মহাশূন্যে যখন থাকবে তখন সেখানে গ্র্যাভিটির কোনো ব্যাপার নেই। প্রাথমিকভাবে যখন আমরা রকেট উৎক্ষেপণ করছি তখন কি হয় না, রকেটের ওজন রয়েছে, রকেটে এত জ্বালানি রয়েছে, তার ওজন রয়েছে, এবং রকেট যেগুলোকে নিয়ে যায়, রকেট কি নিয়ে যায়, স্যাটেলাইট নিয়ে যায়, অনেক কিছু, স্পেসের অনেক যে সমস্ত জিনিস বইতে হয় সেগুলো হলো রকেটের সাহায্যে বইতে হয়। অর্থাৎ আমরা এখান থেকে পৃথিবীর উপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমরা এরোপ্লেন ব্যবহার করছি, গাড়ি ব্যবহার করছি, জাহাজ ব্যবহার করছি, কিন্তু
রকেট হলো পরিবহনের মাধ্যম, যেটা আমাদের এক গ্রহ থেকে অন্য গ্রহতে নিয়ে যেতে পারে, এক গ্রহ থেকে অন্য উপগ্রহতে নিয়ে যেতে পারে, এক জগৎ থেকে আর এক জগতে নিয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের পৃথিবী থেকে আমরা অন্য কোনো জায়গায় যেতে গেলে আমরা যে যান ব্যবহার করে থাকি তাকেই আমরা বলছি রকেট। দেখো, এখানে রকেট যখন পৃথিবীর মহাকর্ষ ছড়িয়ে চলে যাচ্ছে তখন সেখানে জি এর মান 0, অর্থাৎ বাহ্যিক বল অনুপস্থিত। বাহ্যিক বল অনুপস্থিত থাকলে কি করা যায়? গত লেকচারে আমরা দেখেছি বাহ্যিক বলের অনুপস্থিতিতে কি হয় না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করা যায়। এটাই হলো এই রকেটের যে কার্যনীতি, সেই কার্যনীতি ব্যাখ্যার মূল হচ্ছে বিষয়বস্তু। চলো আজকের আমরা রকেটের কার্যনীতি সম্পর্কে আলোচনা করছি। তোমরা তাড়াতাড়ি বই, খাতা, পেন বের করো এবং একটা সুন্দর জবরদস্ত নোট তৈরি করো। দেখো, রকেট বা যে কোনো কিছু আমরা যখন একটা বন্ধন থেকে বা একটা বাধার থেকে আমরা সেটাকে মুক্ত করতে চাই তখন তার উপরে কী দিতে হয়? থ্রাস্ট দিতে হয়। রকেটের ক্ষেত্রেও সেই রকমটি ঘটে। দেখো, রকেট এরকম প্রথমে রয়েছে, প্রথমে যখন উৎক্ষেপণ করা হবে তখন তীব্র গতিতে কি হয়? জ্বালানি দহন হয়ে বেরিয়ে যায়, তার ফলে উপরের দিকে একটা আপথ্রাস্ট সৃষ্টি হয়। আবার তুমি দেখবে যখন তোমরা গত বছর বা তার আগে আমরা দেখেছি যে আমাদের যে ইসরো, ইন্ডিয়ান যে স্পেস রিসার্চ ইনস্টিটিউট, সেখানে অর্গানাইজেশন, সেখানে অনেক সময় রকেট লঞ্চ করা হয়। তার উদ্দেশ্য কি? কখনো কখনো আমরা কি করি? স্যাটেলাইট, পৃথিবীর চারিদিকে যে সমস্ত স্যাটেলাইট ঘুরছে সেই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আমরা পাঠাই। আবার কখনো কখনো পাঠাই চাঁদে, মঙ্গল গ্রহে, এই সমস্ত অন্যান্য গ্রহে পাঠাই। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যে চন্দ্রযান পাঠিয়েছিলাম তাতে কি ছিল না, ল্যান্ডার ছিল। সেখানে ল্যান্ডার ছিল। ল্যান্ডার মানে কি? যে ল্যান্ড করবে। ধরো এই চাঁদ, এই চাঁদে গিয়ে একটা জিনিস পড়বে। এবারে চাঁদের আকর্ষণ ক্ষেত্রের মধ্যে যখন ঢুকে যাচ্ছে, যখন চাঁদের আকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকে যাচ্ছে তখন ওপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে কী হবে? সে ঠাপাস করে নিচে এসে পড়ে। তাহলে এখানে আমি যখন একটা ল্যান্ডারকে আমি পাঠাচ্ছি, আমি যখন সেখানে তাকে অরবাইটার থেকে ছেড়ে দিচ্ছি, অরবাইটার কি করে? এরকম করে ঘুরে, সেখান থেকে কি হয়? ও কিন্তু ধাপাস করে পড়ে যাওয়ার কথা। কিন্তু ধাপাস করে পড়লে কি হবে? আমি যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে পাঠিয়েছি সেই যন্ত্রপাতি সব নষ্ট হয়ে যাবে। বা বিভিন্ন ওখানে কি থাকে? রোভার থাকে, ক্যামেরা থাকে, নানা রকম যন্ত্রপাতি দিয়ে পাঠানো হয়, সেই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করা হয় না, ল্যান্ডার হলো এমন একটা ব্যবস্থা যেটা এই রকেটের ঠিক উল্টো কাজ, রকেটেরই মতোই কাজ করে। এখানে যখন ও নামছে তখন কি হয়? বিপরীত দিকে একটা থ্রাস্ট প্রয়োগ করার একটা ব্যবস্থা থাকে। এইটা সেটিংয়ের গণ্ডগোল হয়ে গেলে কিন্তু ল্যান্ডারটা আছড়ে পড়ে। একবারে চাঁদের পৃষ্ঠ যদি এটা হয়, এই পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে যদি এটাকে আমরা দিতে পারি, ওই জায়গাটায় সেট করতে পারি, তো অনেক অঙ্কের ব্যাপার, সূক্ষ্ম জটিল অঙ্কের ব্যাপার, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসব। এখন আপাতত আমরা বুঝতেই পারছি যে এখানে এই দিকে একটা থ্রাস্ট থাকে বলে এ আস্তে 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 নামে। আমরা দেখেছি সফট ল্যান্ডিং বলে আমরা কথা শুনেছি। চন্দ্রযান যখন গেছিল তখন আমরা খবরের কাগজে, টিভিতে, নানা জায়গায় এই নিয়ে আলোচনা দেখেছি। ঠিক একইভাবে কিন্তু এই আপথ্রাস্টটা কাজ করে। দেখো, আর একটা ভাবে যদি আমি বিচার করি, যেটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের আলোচনায় রয়েছি ঠিকই, কিন্তু দ্বিতীয় গতিসূত্রেও একটা জিনিস আমরা দেখেছি। দ্বিতীয় গতিসূত্রে বলেছি এফ সমান ডিপি বাই ডিটি, মানে কি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক বা সমান। সোজা কথায় এটা সমান।
ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমান। এখন আমি এইটা দিলে, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে তার ভরবেগের পরিবর্তন একটা ঘটবে। আবার উল্টো দিক থেকে যদি বলি যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটছে, একটা বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটছে, তার উপর একটা বল আপনাতেই সৃষ্টি হবে। তাহলে আমি বল প্রয়োগ করে যদি ভরবেগের পরিবর্তন ঘটাতে পারি তাহলে উল্টোটাও ঠিক, যে ভরবেগের পরিবর্তন যদি হয় আমার উপর একটা আলাদা বল সৃষ্টি হবে। কেমন? সেখানে আমরা দেখিয়েছিলাম, আগে আর আলোচনা করেছিলাম, একটু মাথায় রাখো, মনে করো যে এখানে আমি বলেছিলাম টি মানে কি, ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরের পরিবর্তন হলেও একটা বল প্রযুক্ত হতে পারে। dm/dt ইন্টু ভি প্লাস m ইন্টু dv/dt। ধরা যাক এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এটার পরিবর্তন না হলেও একটা সংস্থার যদি ভরের পরিবর্তন হয় তাহলে কিন্তু তার উপর একটা বলের সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলছি কিন্তু থ্রাস্ট। অর্থাৎ বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি। এখানে এই সিস্টেমটার কথা যেখানে বলছি, এই সিস্টেমের উপর বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, কিন্তু এই সিস্টেম থেকে একটা অংশ খুলে এদিকে বেরিয়ে গেল, অটোমেটিকভাবে কি হবে, এর উপর এদিকে একটা বলের সৃষ্টি হবে। আবার নিউটনের তৃতীয় গতিসূত্রে সেটাকেই আমরা কি বলছি, ধরো এইদিকে একটা আমরা গত যে লেকচার, সেই লেকচারে আমরা দেখিয়েছি কি, যে একটা বিস্ফোরণ হলো, এটা পুরোটা স্থির ছিল, এইদিকে ছিটকে গেল m1 v1, আর এ তাহলে কি হবে, বাকি অংশটা m2 v2 বেগে ছিটকে যাবে, যেখানে m1 v1 সমান হবে m2 v2। দেখো বিষয়টা কিন্তু আলাদা, ব্যাপারটা এক, তাই না? বিষয়টা আলাদা কিন্তু ব্যাপারটা এক। এখানে কি হয়েছে, যে একটা বস্তু সংস্থার বা একটা সংস্থার ভরের পরিবর্তন ঘটছে, আর ভরের পরিবর্তন হওয়া মানে সেখানে একটা কিন্তু সেটা বাহ্যিক প্রযুক্ত বলের সঙ্গে সমতুল্য হচ্ছে। কেমন? এই কারণে এখানে বাহ্যিক বল না বলে এটাকে থ্রাস্ট বলা হয়, এটাকে থ্রাস্ট বলা হয়, যাকে বাংলায় বলে ঘাত। একটা ঘাত প্রযুক্ত হচ্ছে। যে কোনো সিস্টেমের যদি ভরের পরিবর্তন হয় তাহলে জানবে যে তার উপরে একটা ঘাত সৃষ্টি হবে, যদি অন্য কোনো বাহ্যিক বল না থাকে। অন্য কোনো বাহ্যিক বল না থাকলে একটা বস্তুর উপর কিন্তু ঘাত সৃষ্টি হবে যদি ওই বস্তু সংস্থাটির ভরের পরিবর্তন ঘটে। তাহলে আমরা এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো রকেটের কার্যনীতি। তাহলে রকেটের কার্যনীতি from নিউটনস থার্ড ল, বা রকেটের কার্যনীতি আর একটু ভালো করে বললে কি হবে, রকেটের কার্যনীতি থার্ড ল না বলে আমরা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম LCLM থেকে আমরা রকেটের কার্যনীতি প্রতিষ্ঠা করতে পারব। প্রাথমিকভাবে আমরা রকেটের একটা ভর ধরে নেব। এবার রকেট থেকে ভর বেরিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে, জ্বালানি দহন হয়ে বেরিয়ে যাচ্ছে, তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে। এইটার আমরা যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ আমরা মহাশূন্যে রকেটটা আছে বলে যে কোনো একটা মুহূর্তে ধরব, এই রকম যদি রকেট হয়, এই রকেটের ভর যদি আমরা বলি m, এই mটা কি, ফাংশন অফ টাইম, সময়ের সঙ্গে এর পরিবর্তন হচ্ছে। এখন আমি এটাকে m বলছি, এমটাকে ভেরিয়েবল বলে ধরছি, মানে এটা একটা চেঞ্জেবল কোয়ান্টিটি, ভেরিয়েবল, এটা একটা চলরাশি। এই রাশিটা পরিবর্তন হয়, এই রাশিটার মান পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে এর মান পরিবর্তিত হয়। এইবারে আসা যাক আসল কথায়।
দেখো রকেটের প্রাথমিক বিষয়গুলো আমি বলে নিয়েছি, কিভাবে কি ব্যবহার করা হয়, কিভাবে তাকে দহন কক্ষে নিয়ে যাওয়া হয় পাইপের সাহায্যে, সেখান থেকে কীভাবে উচ্চ চাপের মাধ্যমে জ্বালানিগুলোকে দ্রুত গতিতে বের করা হয়, এ সমস্তগুলো তোমরা জানো। এখন তোমাদেরকে জানতে হবে যেটা, যে এক্স্যাক্টলি কী হারে জ্বালানি বেরোলে একটা রকেটের গতিবেগ কীভাবে বাড়বে। আমরা রকেটটাকে যখন উৎক্ষেপণ হতে দেখি তখন দেখি আস্তে 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 উঠে পরপর তার গতিবেগ বাড়ছে, এবং এমনভাবে ফিক্সড করা থাকে। যখন আমরা স্যাটেলাইটগুলো স্থাপন করার চেষ্টা করি, একটা অরবিটে স্থাপন করতে হয়। তোমরা গ্র্যাভিটেশন যখন চ্যাপ্টারে আলোচনা হবে তখন তোমরা যে বিষয়টা পেয়ে যাবে, যে সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা স্যাটেলাইটকে ঘোরাতে গেলে তার অরবিটে একটা নির্দিষ্ট স্পিড দিয়ে ওখানে ছেড়ে দিতে হয়, তবে সে নিজে থেকেই ঘুরতে থাকে। ওই স্পিডটা ওখানে গিয়ে হবে কীরকম করে করা হয় না, এইরকম পৃথিবী থেকে রকেট আমাদের ছাড়া হচ্ছে, সেই রকেটটা এরকম করে গিয়ে 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 এইরকমভাবে এখানে রকেট ফুরিয়ে গেল, এর সঙ্গে যে স্যাটেলাইট ছিল সেই ওই রকেটের বেগ যখন সেটা পাবে সেই বেগে সে ঘুরতে পারে। এই বেগের মান কিন্তু ভালো মানের হয়, 7 কিলোমিটার পার সেকেন্ড, 3 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, বিভিন্ন মান হতে পারে। সেটা ডিপেন্ড করবে অরবিটের যে রেডিয়াস, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যে উচ্চতায় এটাকে রাখা হয়েছে, এইখান থেকে এর যে দূরত্ব, এই রেডিয়াসের উপর, অরবাইটাল রেডিয়াস বা অরবিট, রেডিয়াস অফ অরবিটের উপর ডিপেন্ড করবে এই রকেটের গতিবেগের মান। অর্থাৎ ওই স্যাটেলাইটকে আমরা ওইখানে গিয়ে রকেটের বেগ কত হলে ওই স্যাটেলাইটকে ছেড়ে দিলে ও তার নিজের অরবিটে ঘুরতে থাকবে। এই তো গেল সবার জানা কথা, এগুলো আমরা জানি বা পড়লেই বুঝতে পারবো। কিন্তু আসল বিষয়টা টেকনিক্যালি যেটা বুঝতে হবে সেটাই তোমাদেরকে কিন্তু এখনই খাতায় লিখে ক্লাস দেখে ক্লাস নোট তৈরি করতে হবে, তবেই তুমি বিষয়টাকে সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো মহাশূন্যে রয়েছে m ভরের একটি রকেট t সময়ে মহাশূন্যে রয়েছে। মহাশূন্যে কেন বললাম না, সেখানে বাহ্যিক বল অনুপস্থিত। কেন বাহ্যিক বল অনুপস্থিত ধরলাম না, তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে পারবো। তাহলে এখানে বললাম কি m ভরের একটি রকেট t সময় মহাশূন্যে রয়েছে। এবারে ওই মুহূর্তে রকেটের বেগ, রকেটের গতিবেগ সমান v। দেখো ভিও তাহলে সময়ের অপেক্ষক, এম যদি সময়ের অপেক্ষক হয় ভিও সময়ের অপেক্ষক, কারণ এম যত কমবে ভি তত বাড়বে। বুঝতে পেরে গেছো? ইয়েস, ঠিক বলেছ যে এম আর ভি এর যে মাল্টিপল অর্থাৎ প্রোডাক্ট সেইটা কনস্ট্যান্ট, কারণ রৈখিক ভরবেগ এম ইন্টু ভি, ভর গুণিতক বেগ, এইটাকে ধ্রুবক রাখতে গেলে এটা কমলে কি হবে, এটা বাড়বে। দেখো আমার একটা প্রোডাক্ট হচ্ছে এক্স আর ওয়াই এর প্রোডাক্ট 15, তাহলে এক্স যদি ওয়াই 1 হয় ওয়াই হবে 15, এক্স যদি 3 হয় ওয়াই হবে 5। আস্তে আস্তে দেখো এটা যদি 5 হয় এটা হবে 3, তাহলে এটা কমলে এটা বাড়ছে। কেমন? এটা কমলে এটা বাড়ছে। এক্ষেত্রে তাই এম আর ভি এর গুণফল যদি ধ্রুবক হয়, এম যদি কমে যায় ভি তাহলে বাড়বে। তাহলে আমরা বুঝতে পারছি যে রকেটের বেগ কেন বাড়বে, এইটুকু আমরা আন্দাজ করতে পারছি। তাহলে এই মুহূর্তে রকেটের গতিবেগ ভি, টি এখন টি প্লাস ডেল্টা টি সময়ে টি ইকুয়ালস টু লিখে দেবো। সবসময় এইরকম লেখা যায়, তোমরা এইগুলো আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হতে হবে তোমাদেরকে। টি ইকুয়ালস টু টি সময়ে মহাশূন্যে রয়েছে, টি ইকুয়ালস টু টি প্লাস ডেল্টা টি সময়ে রকেটের কি হবে, ভর কি সেটা লিখতে পারবো না। রকেটের ভর ধরি এম মাইনাস ডেল্টা এম, এবং বেগ কি হবে, এটা যেহেতু মাইনাস হয়েছে এটা হবে প্লাস, ভি প্লাস ডেল্টা ভি।
ব্যাপারটাকে এরকম করে দেখা, আমি এখানে একটা নির্দেশতন্ত্র রাখব, এ বি নির্দেশতন্ত্র। এই এ বি নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি রকেটের ব্যাপারটাকে অবজার্ভ করছি। এইখানে দাঁড় করিয়ে রাখা হলো কোনো একজনকে, এইখানে থাকলো, এইখানে থেকে সে অবজার্ভ করছে। সে দেখলো এইখানে একটা রকেট ছিল, যখন t সময় রকেটের ভর ছিল m, বেগ ছিল v। এইখানে এসে কি হলো না, রকেটের বেগ হয়ে গেল আরও বেশি, ডেল্টা ভি। সময়টা কত, t প্লাস ডেল্টা টি, আর ভর হয়ে গেল ডেল্টা ভি। শুধু এই ভরটা নিয়ে ভাবলে কি হবে? হবে না। কেন না, পুরো সংস্থার কথা ভাবছি। এখানে আমরা যে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে আমরা ডেল্টা এম, এই ভরটা বেরিয়ে যাচ্ছে ইউ স্পিডে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ স্পিডে ডেল্টা এম ভর বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এটাই জ্বালানির দহন হিসাবে, অর্থাৎ জ্বালানি পুড়ে বেরিয়ে যাচ্ছে বলে আমরা মনে করব। তাহলে এখানে আমরা দেখব যে ডেল্টা এম ভরের জ্বালানি ইউ বেগে রকেট হতে নির্গত হলো, ইউ বেগে রকেট হতে নির্গত হলো। মহাশূন্যে বলেছি, মহাশূন্যে। তাহলে এখানে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু 0। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এক্ষেত্রে প্রযোজ্য। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি প্রযোজ্য হয়, তাহলে এক্ষেত্রে ভর ইন্টু বেগের গুণফল, এক্ষেত্রে ভর ইন্টু বেগের গুণফল, আর এক্ষেত্রে ভর ইন্টু বেগের গুণফল সমান হবে। এক্ষেত্রে ভর ইন্টু বেগের গুণফল প্রাথমিক ভরবেগ, এটা আর আমি এখানে লিখছি না, এখানে অনেকখানি জায়গা লাগবে। তোমরা এখানে ক্লাস নোট তৈরি করো যে মোট প্রাথমিক ভরবেগ সমান মোট অন্তিম ভরবেগ, এখানে আগে লিখবে, লেখার পরে এটা লিখবে। তাহলে এখানে কি হবে, এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি, আর এটা হবে প্লাস ডেল্টা এম ইন্টু ইউ। দেখো এইটা যদি লিখে দাও তাহলে কিন্তু রসগোল্লা। ভুল করলে তুমি। দেখো এই ইউ বেগে রকেট থেকে, অর্থাৎ এই যে জ্বালানিটা বেরোচ্ছে, এ তো এই দর্শকের চোখের বেগ ইউ নয়। ভালো করে লক্ষ্য করো। তুমি আছো, ধরে নাও নিজেকে যে আমি এখানে এ বি ফ্রেমের বসে আছি, নির্দেশতন্ত্রে বসে আছি। আমি দেখছিলাম এ ছুটছিল ভি বেগে, এ ছুটছে ভি প্লাস ডেল্টা ভি, সব ঠিক আছে, সবই একই দিকে যাচ্ছে, ওয়ান ডাইমেনশনাল এক্স অক্ষের দিকে যাচ্ছে। এখন এই দিকে ছুটছে ইউ বেগে, এটা কি আমি দেখতে পাচ্ছি? এইখানে যদি কেউ বসে থাকতো সে দেখতো একে ইউ বেগে যাচ্ছে, কিন্তু এখানে যে বসে আছো তুমি, তার সাপেক্ষে এর গতিবেগ অ্যাকচুয়ালি কত হবে, সেই গতিবেগটা এখানে বসাতে হবে। কারণ একটা জায়গা থেকে সব বেগগুলোকে ক্যালকুলেট করতে হবে। যে কোনো একটা নির্দিষ্ট ফ্রেম অফ রেফারেন্স, এই এ বি ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে এর বেগ ভি বলে এম ইন্টু ভি করে দিয়েছি, এ বি ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে এর বেগ ভি প্লাস ডেল্টা ভি বলে এটা করে দিয়েছি। কিন্তু এটা কি করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে না, দেখো অ্যাকচুয়ালি এর সাপেক্ষে রকেটের বেগ আমি জানি, আবার রকেটের সাপেক্ষে এর বেগ জানি। ধরো এর সাপেক্ষে বি এর বেগ সমান, আমি কি বললি, এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর বেগ সমান এর সাপেক্ষে সি এর বেগ প্লাস বি এর সাপেক্ষে সি এর বেগ। দেখো বি এর সাপেক্ষে এ এর বেগ সমান সি এর সাপেক্ষে এ এর বেগ প্লাস বি এর সাপেক্ষে সি এর বেগ। এইটা আমরা লিখতে পারি কিনা বলো, ভাবো। দুবার আমরা পেয়েছি। আমরা 11-এর ফার্স্ট থেকে যদি শুরু করি, যে সমস্ত আমরা আলোচনা করেছি তাতে দুবার এই বিষয়টা এসেছে যে ভি এ বি সমান আমি লিখতে পারি ভি এ সি
প্লাস ভিসিবি লিখতে পারি। কেন লিখতে পারি স্যার? আবার সেটাকে আমি এক্সপ্লেন করছি যে ভিএবি সমান কি, এর গতিবেগ, রিলেটিভ গতিবেগ বি এর সাপেক্ষে, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি। ভিএসি মানে কি, ভিএসি সমান এর রিলেটিভ গতিবেগ সি এর সাপেক্ষে, তাহলে ভিএ মাইনাস ভিসি। আবার ভিসিবি মানে কি, সি এর রিলেটিভ গতিবেগ বি এর সাপেক্ষে, ভিসি মাইনাস ভিবি, ভিসি মাইনাস ভিবি। এই দুটোকে যোগ করে ফেলো দেখি, এইটা আর এটা যোগ করলো, ভিএসি প্লাস ভিসিবি সমান কী হবে, এটা প্লাস এইটা পুরোটা প্লাস এটা, এটা এটা যোগ করলে কী হবে, এটা এটা কেটে যাবে, তাহলে হবে ভিএ মাইনাস ভিবি। আর ভিএ মাইনাস ভিবি সমান কত, ভিএবি। কি পেলে এটা, ভিএবি সমান ভিএসি প্লাস ভিসিবি। কেমন? এইভাবে তোমাকে নিজে থেকে কিন্তু যখনই তুমি কনফিউজড হবে কোনো ব্যাপারে, তখন নিজে থেকে কিছু ক্যালকুলেশানের স্কিল তোমার মধ্যে ডেভেলপ করতে হবে। তুমি এইভাবে করে ফেলবে, কারণ আগে ছিল, এই অভিজ্ঞতা তুমি আগে পেয়েছো। এইবারে আমি এটাকে, এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাবো। দেখো আমি রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ, তাহলে ভি জ্বালানি ফুয়েল রেসপেক্ট টু রকেট, এইটা আমি পেয়েছি ইউ। রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ আমি পেয়েছি ইউ। আমি কি করব, এখন চাইছি কি, ফুয়েলের গতিবেগ চাইছি, ভি ফুয়েল উইথ রেসপেক্ট টু কে, না এই অবজারভার, যে হচ্ছে এই ফ্রেম অফ এ বি ফ্রেম অফ রেফারেন্সে এ বসে আছে, তুমি ধরো সেই অবজারভার, তাহলে তুমি বসে আছো, এখানে অবজারভার লিখে দেবো। ভি এফ ও সমান কী হবে, ভি এফ রকেট প্লাস ভি রকেট এফ, এই রকেট অবজারভার। দেখো ভিএফও মানে কি, অবজারভারের সাপেক্ষে ফুয়েল অর্থাৎ জ্বালানির গতিবেগ সমান কি হলো না, রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ প্লাস অবজারভারের সাপেক্ষে রকেটের গতিবেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ কত, রকেটের সাপেক্ষে জ্বালানির গতিবেগ হলো ইউ, আর অবজারভারের সাপেক্ষে রকেটের গতিবেগ কত না, ভি প্লাস ডেল্টা ভি, ডেল্টা ভি। আবার তুমি ভুল করলে, কি ভুল করলে না, দেখো এই দিকে হচ্ছে পজিটিভ, আমি যদি এটাকে মূল বিন্দু বলি, এই দিকটা আমি ধরবো এক্স অ্যাক্সিস, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে এগুলো তো ভেলোসিটি। দেখো আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে যে এখানে লিনিয়ার মোমেন্টাম একই দিকে ছিল বলে আমরা ভেক্টর চিহ্ন তুলে দিয়েছিলাম, সবগুলো একই দিকে গতিশীল ছিল। এবার বিপরীত দিকে হচ্ছে মানে এর চিহ্নটা কী হবে, ভেক্টর রাশি মানে কী হবে, বিপরীত হয়ে যাবে। যেহেতু এটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, এখানে আমি বেগের কথা বলছি, তাহলে আমি যদি ভেক্টর চিহ্ন দিই, এখানে ভি এফ আর হবে মাইনাস ইউ। তুমি এটাকে এক্স অক্ষ যদি ধরো, তুমি ইউ ইন্টু মাইনাস আই ক্যাপ লিখতে, সেটা তুমি আর লিখছো না, কারণ সেটাকে বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে। আমি আই ক্যাপ কেন বসাবো, এখানে তো আমি একটা লাইনের উপর কাজ করছি, এই দিকেরগুলো পজিটিভ ধরবো, উল্টো দিকেরগুলো নেগেটিভ ধরবো। তাহলে এটাকে আমি খালি খালি এটা করব কেন, চিহ্ন তুলে দেবো, এখানে চিহ্ন তুলে দেবো, চিহ্ন তুলে দেবো, চিহ্ন তুলে দেবো, মাইনাস ইউ বসাবো। এবারে তুমি পেয়ে গেলে ভিএফও মানে ফুয়েলের গতিবেগ। সেই গতিবেগটা তুমি ডেল্টা এম এর সঙ্গে গুণ করতে পারবে। এইবারে নিশ্চয়ই তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে তুমি ডেল্টা এম এর সঙ্গে কি গুণ করবে সবসময়, এটা তো তুমি এইভাবে যখন পরীক্ষা সেখানে তো তুমি এইভাবে ডিরাইভ করতে পারবে না, তোমার এখানে মনে রাখতে হবে এবং সেটাকে ফটাফট বুঝে নিতে হবে। আমরা কীভাবে বুঝে নিই যে এটা এর সাপেক্ষে ভি প্লাস ডেল্টা ইউ, আর এটা উল্টো দিকে আসছে ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউ। এইভাবেই আমরা করে থাকি, তুমিও এইভাবে নিজেকে ডেভেলপ করে নেবে। আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা হলে তুমি এটা ফটাক করে দেখতে পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবে, ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউ এইটা লিখে ফেলবে। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পেলাম মোট প্রাথমিক ভরবেগ সমান মোট অন্তিম ভরবেগ।
এবারে আমরা এটাকে হিসাব করব, বা এমভি সমান এটার সঙ্গে এটা গুণ করলে এমভি, এটার সঙ্গে এটা গুণ করলে এম ডেল্টা ভি, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ডেল্টা এম ভি, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি। যদিও এটা খুবই ক্ষুদ্র, কারণ ক্ষুদ্র সময় ধরে করা হয়েছে, ডেল্টা এম খুবই কম বেরিয়েছে, ডেল্টা ভি খুবই একটু কম বেড়েছে। সেক্ষেত্রে কমের সঙ্গে কম গুণ করলে 1/100 সঙ্গে 1/100 গুণ করলে কি হয়, 1/10,000 হয়ে যায়, অনেকটা কম হয়ে যায়। এই কারণে এগুলো হচ্ছে খুবই কম। তা সত্ত্বেও দেখবে এগুলো কেটে যাবে, ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি মাইনাস ইউ ইন্টু ডেল্টা এম। দেখো এম এম কেটে গেল, ডেল্টা এম ভি কেটে গেল। তাহলে থাকলো কে এম ভি এদিকে নিয়ে আসবো, এম ভি মাইনাস এম ভি সমান হবে এম ডেল্টা ভি, একেও নিয়ে চলে আসবো, দাঁড়াও দেখছি, ইউ ডেল্টা এম। এবার এটা কেটে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এবার আমি এটাকে এদিকে নিয়ে আসবো, এম ডেল্টা ভি সমান ইউ ডেল্টা এম। দেখো এটা মাইনাসে ছিল, একদিকে একজনকে নিয়ে এলে কি হবে, একটা প্লাস হবে, একটা দুটোই প্লাস হয়ে যাবে, ইউ। এই আমরা শেষমেশ পেলাম এম ডেল্টা ইউ, এম ডেল্টা ভি সমান ইউ ইন্টু ডেল্টা এম। এইটা হলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সম্পর্ক, রিলেশান। এখানে আমরা যা আলোচনা করলাম তার মধ্যে এইটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কটা তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। এইবারে তোমরা দেখো কি হয়, যে এখানে আমি পেলাম কি, এম হচ্ছে, এটা হচ্ছে মুহূর্তের, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস, ওই মুহূর্তের ভর, রকেটের ভর, টি সময়ে রকেটের ভর। তারপরে আমি কি পেলাম, ডেল্টা ভি, ডেল্টা টি সময়ে রকেটের বৃদ্ধিপ্রাপ্ত বেগ। আর কি পেলাম, ডেল্টা ভি হলো গিয়ে ডেল্টা টি সময়, ইউ হলো হচ্ছে জ্বালানির বেগ। কোন দিকে কি বেগ পরে হবে, এখন জ্বালানির বেগ লিখে রাখতে হবে। আর ডেল্টা এম হলো ডেল্টা টি সময়ে রকেটের ভর হ্রাস। এবারে তুমি এই রিলেশনটাকে আরেকবার লিখে ফেলো, এম ডেল্টা ভি সমান হবে ইউ ডেল্টা এম আমরা পেলাম। এবারে উভয় পক্ষকে আমি যদি ডেল্টা টি দিয়ে ভাগ করি, এদের মধ্যে কি হবে, উভয় পক্ষকে, এটা 1 নম্বর সমীকরণ লিখে নাও, উভয় পক্ষকে ডেল্টা টি দিয়ে ভাগ করলে কি পাবো, এম ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান কি হবে, ইউ ডেল্টা এম বাই ডেল্টা টি। এই যে ডেল্টা এম বাই ডেল্টা টি, দেখো ডেল্টা এম মানে কি, ফাইনাল মাস মাইনাস ইনিশিয়াল মাস। কোনটা বড়, দেখো এফ ইনিশিয়াল গ্রেটার দেন এফ ফাইনাল, কারণ কি রকেটের ভর কমে যাচ্ছে। তাহলে এইটা একটা নেগেটিভ কোয়ান্টিটি। আবার ডেল্টা টি সবসময় পজিটিভ, এটা পজিটিভ হয়, কারণ সময় এগিয়ে যায়, সবসময় সময় তার পিছিয়ে যায় না, সেক্ষেত্রে এটা পজিটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয়, এটা পজিটিভ। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশান দিয়ে লিখতে চাই, ডেল্টা এম বাই ডেল্টা টি লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এর সাপেক্ষে এর পরিবর্তনের হার, এ বাড়লে এ কমছে, এটাকে আমরা তাহলে কিভাবে লিখব, মাইনাস ডিএম বাই ডিটি। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশান ইকুয়েশান দিয়ে লিখি, ডেল্টা ভি বাই ডেল্টা টি অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এক্ষেত্রে দেখো সময় বাড়লে বেগ বাড়ছে, তাকে আমি লিখব ডিভি বাই ডিটি। এই ডিভি বাই ডিটি কি, রকেটের ত্বরণ, বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। এইটা হলো এ,
এই জিনিসটা থেকে আমি এখানে পাবো এম ইন্টু এ সমান মাইনাস, কেন মাইনাস হলো, এখানে ইউ ডিএম বাই ডিটি। তাহলে আমি এটাকে কি পেলাম, এ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। এইটা হলো রকেটের গতির আসল ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা রকেটের গতির সম্পর্কে যাবতীয় যা কিছু পেতে পারি, একটা রকেটের উপর রকেটের অ্যাক্সিলারেশন কত হচ্ছে, তার উপর যে আপথ্রাস্ট পড়ছে, তার জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার উপর বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, না করলে কি হবে, সে তো নিজে থেকেই তার ভর কমিয়ে দিচ্ছে, তার ফলে তার উপর একটা আপথ্রাস্ট পড়ছে। সেই আপথ্রাস্টটার যে ভ্যালু সেটা হলো এইটা, মাইনাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি। আর ত্বরণ হবে কি, ওইটাকে ওই মুহূর্তের ভর দ্বারা ভাগ করলে এটা হবে ত্বরণ। একেবারে ক্লিয়ার। এইটা হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটাকে তোমরা এখানে লিখে ফেলো। এখানে করবে কি, এম এ ইকুয়ালস টু মাইনাস ইউ ডিএম বাই ডিটি, ব্যাস। এবারে এ সমান তুমি কি পেলে, মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। দেখো রকেটটাকে যখন ফার্স্ট উৎক্ষেপণ করা হয়েছিল তখন কিন্তু তার এই আপথ্রাস্টের জন্য এই ত্বরণটা থাকার সঙ্গে সঙ্গে এই দিকে একটা অভিকর্ষজ টান, অভিকর্ষজ ত্বরণ তখনও ছিল। তার ফলে এখানে যে এম এ আর এখানে আমি এম এটা এখন আমি অভিকর্ষের টান ধরিনি, আমি মহাশূন্যে বলে দিয়েছিলাম। সেইভাবে যে সম্পর্কটা পেয়েছিলাম সেটা কি, এর উপর হচ্ছে এইটাই হলো ড্রাইভিং ফোর্স। আমি এফ নেট বলেছিলাম মাইনাস ইউ ডিএম বাই ডিটি। কিন্তু এখন যখন এইটা ইনক্লুডেড হবে তখন কি হবে, এই দিকের বলটা হচ্ছে এই বল ইউ ডিএম বাই ডিটি, আর এই দিকের একটা আছে ইউ এম ইন্টু জি। এই দুজনের যে লব্ধি অর্থাৎ ইউ ডিএম বাই ডিটি মাইনাস চিহ্ন মাইনাস জি, এইটা হবে এর তাৎক্ষণিক ভর ইন্টু অ্যাক্সিলারেশন। আর এই এফ নেট ইকুয়ালস টু এম এ কি, আমরা এর আগের ভিডিওর আগেরটাতে জাস্ট দুটো ভিডিও আগে আমরা তো এই নিয়েই ব্যস্ত ছিলাম। তাহলে এখন আমার যদি এই দিকে এমজি থাকে আর এদিকে আপথ্রাস্টের জন্য এই বলটা প্রযুক্ত হয়, তাহলে আমি এইটা মাইনাস এইটা করলে এফ নেট পাবো, সেটা এম এর সঙ্গে সমান হবে। সেখান থেকে আমি কি দেখাতে পারি না, এ সমান এক্ষেত্রে অর্থাৎ যখন গ্র্যাভিটির আন্ডারে আছে এ সমান মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি, অর্থাৎ একটা জি বাদ চলে যাবে, কারণ গ্র্যাভিটি আছে। এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার ভ্যালু অনেক বেশি হতে পারে। দেখা যাক কত হয়, প্র্যাকটিক্যালি কত হয় সেগুলো আমরা এবারে দেখব। কোশ্চেন 1 আমরা বলবো যে একটা রকেটের ভর 2000 কেজি করে দিই, 2000 কেজি। ও একটা নির্দিষ্ট মুহূর্তে ভর, কিন্তু মানে যখন উৎক্ষেপণ করা হবে সেই মুহূর্তে বা ওই সময় 2000 কেজি। রকেটটি থেকে দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে 500 গ্রাম পার সেকেন্ড হারে জ্বালানি নির্গত হয়। জ্বালানি নির্গত হচ্ছে। এবার বলবে রকেটটি, 1 নম্বর দেবে প্রশ্ন, রকেটটির ওপর ঘাত কত, এটা একটা দেবে, রকেটটির উপর ঘাত কত। 2 নম্বর দেবে উৎক্ষেপণের যদি হয়, উৎক্ষেপণের সময় হলে উৎক্ষেপণের সময় রকেটটির
ত্বরণ কত? এই দুটো প্রশ্ন আমাকে সলভ করতে হবে। এরকমই হয়, রকেট আরও বেশি ভারী হতে পারে, যেমন যাবে, যেমন যত দূর নিয়ে যাব তার উপরে, তার জ্বালানি সব কিছুর উপর নির্ভর করে এই ভ্যালুগুলো হয়। রকেটটি থেকে এত কিলোমিটার পার সেকেন্ড বেগে এত গ্রাম পার সেকেন্ড হারে জ্বালানি নির্গত হচ্ছে। তাহলে আমি ফার্স্টে ওর উপর যে আপথ্রাস্ট, সেই আপথ্রাস্টের হিসাব করব। আপথ্রাস্টের হিসাব এইটা হলো এফ আপথ্রাস্ট, এফ ইউ যদি বলি, তাহলে এফ আপথ্রাস্ট কত হবে না ইউ ডিএম বাই ডিটি। এখানে আর মাইনাস লিখবো না, ইউ এর ভ্যালুটা এখানে প্লাসে দিয়ে দেবো। নিচের দিকে নির্গত হচ্ছে, এটা তো আর মাইনাস দেওয়া নেই, নির্গত হচ্ছে মানে নিচের দিকে হচ্ছে, উল্টো দিকে হচ্ছে, এটাকে আমি তার জন্য ভ্যালুটা ঠিক বসিয়ে দেবো। আমরা বুঝতে পারছি যে এখানে 2 কিলোমিটার মানে 2000 মিটার পার সেকেন্ড এসআইতে আমি বসালাম। এবারে এটা হলো 500 গ্রাম মানে 500/1000 কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে এখানে এসআই, এখানে এসআই হয়ে গেল। তাহলে আলটিমেট কি হলো, এটা হলো কিলোগ্রাম, এটা হলো মিটার পার সেকেন্ড, আর এটা হলো কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা হবে নিউটন। তাহলে বুঝতেই পারছো এই যে আপথ্রাস্ট বলছি এটা হলো একটা বল যার ভ্যালু নিউটন এককে আমরা পেলাম। তাহলে এখানে 1 2 1 2 3 1 2 3, তাহলে হবে কত না হচ্ছে 500/2 ইন্টু 2000 নিউটন, 1000 নিউটন। রকেটটির উপর যে ঘাত প্রযুক্ত হচ্ছে সেটা হলো 1000 নিউটন। এবারে উৎক্ষেপণের সময় রকেটটির ত্বরণ কত? দেখো এই রকম যদি ঘাত প্রযুক্ত হয় এ কিন্তু উঠতে পারবে না। দেখো এর ওজন, নিজের ওজন কত হচ্ছে 2000 কেজি গুণিতক 10, তাহলে এখানে কত হবে 20000 নিউটন। তাহলে কিন্তু এই রকেটটা উপরের দিকে উঠতে পারবে না, রকেটটির ত্বরণ শূন্য হয়ে যাবে। এবার আমি যদি এর ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি বলি 10 কেজি পার সেকেন্ড, এটাকে 2 কিলোমিটার পার 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, এইভাবে যদি করে দিই তাহলে এর উপর ঘাতের মানটার পরিবর্তন ঘটবে। এটাকে কোশ্চেন নাম্বার 2 করে দাও। এই ক্ষেত্রে ঘাতের মানের পরিবর্তন ঘটবে, তখন আমি ঘাত কত লিখতে পারবো সেটা দেখা যাক। ফার্স্ট প্রবলেম, ফার্স্ট পার্ট কি হবে না, ফার্স্ট পার্ট কি হবে ঘাত এফ এম ইন্টু এ, ফার্স্ট টাইমে তার ওজন রয়েছে, সরি এম ইন্টু এ, এখানে হবে ইউ ইন্টু ডিএম বাই ডিটি। ইউ এর ভ্যালু কত না হচ্ছে 5000, ডিএম বাই ডিটি কত না 10 কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে 10 গুণ করলাম, এখানে দেখো 50,000 এলো। এবার এইটাকে আমি যদি 2000 দিয়ে ভাগ করি অর্থাৎ এ পেয়ে যাব। এ সমান কি হয়, এ সমান কি হয় ইউ ডিএম বাই ডিটি ভাজিতক এম, এটাকে এম দিয়ে ভাগ করব, তাহলে 50,000 বাই এম, এম এখানে কত 2000, তাহলে হবে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ রকেটটার উপর যে আপথ্রাস্ট সৃষ্টি হচ্ছে তার জন্য তার ত্বরণ হওয়া উচিত কত 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা যদি তুমি অ্যান্সার বলে দাও, এখানে ধরো 50,000 নিউটন, এটা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলে। সেকেন্ড অ্যান্সার কিন্তু এটা নয়, কারণ এখানে উৎক্ষেপণের সময় বলেছে, উৎক্ষেপণের সময় সেখানে গ্র্যাভিটি থাকে, সেটা বাদ যাবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এ সমান কি হবে না এইটা মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। এর ভ্যালুটা আমরা পেয়েছি কত 25, প্লাস মাইনাসের নিয়ে ভাবনা নেই নিশ্চয়ই, এখানে মাইনাস বসাইনি কেন, এখানে আমি নিচের দিকটাকে অ্যাডজাস্ট করে আমি সেটা লিখেছি 10 লিখেছি, না হলে আবার মাইনাস দিয়ে আবার মাইনাস বসাতাম, সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এইটা হলো এই বিষয়টা, এটা পুরোটা হলো এটা, তাহলে এইটা হচ্ছে 25 মাইনাস 10, তাহলে হবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে তোমরা রকেটের প্রবলেম পাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই নিউমেরিক্যালগুলো সলভ করতে পারবে। আশা করি তোমাদের এগুলোতে কোনো অসুবিধা হবে না। এবারে যে কোনো মুহূর্তে রকেটের ভর অর্থাৎ রকেটের যে তাৎক্ষণিক
যে ভর, সেই ভরের রাশিমালা বা তাৎক্ষণিক যে বেগ সেটা আমরা নির্ণয় করতে চাই। ধরা যাক t=0 সময়ে রকেটের ভর সমান m0। আমি যে কোনো একটা ইনস্ট্যান্ট রকেট যাচ্ছে দেখছি, সেখানে তার ভর আমি ধরলাম t=0 সময়ে। আমরা যখন থেকে ধরছি, অর্থাৎ যখন থেকে আমি ক্যালকুলেশন করা শুরু করছি, তখন রকেটের ভর m0। এবার t সময়ে রকেটের ভর সমান ধরলাম m। এইটা থেকে আমি বলবো যে আমার রকেটের ভর এখন যেটা ছিল এই সময়ে গতিবেগ, প্রাথমিক বেগ সমান v0 যদি হয়, তাহলে ওই মুহূর্তে অর্থাৎ t=c সময়ে রকেটের বেগ কত হবে। তুমি এটাকে একটা প্রবলেম হিসাবে নিতে পারো, আবার এটাকে তুমি থিওরি হিসাবে ট্রিট করতে পারো, যেটা ধরবে। এই ক্ষেত্রে তোমার এই বিষয়টা আছে তোমার জানা যে এ সমান কি dv/dt। এবার আমরা অ্যাক্সিলারেশন, আমরা বেগের রিলেশন পেতে চাইছি, তাহলে আমরা অ্যাক্সিলারেশনের বদলে বলবো dv/dt সমান হবে -u/m dm/dt। এখানে dt চলে যাবে, dv হবে -u dm/m। এবারে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হবে, t=0 সময়ে v0 ছিল, আমি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন পরের লাইনে দিচ্ছি। v0 থেকে v হলো, এই vটা আমি জানতে চাই, v হলো সমান -u। ইউটা কনস্ট্যান্ট। দেখো রকেটে যেখানে সিস্টেম করা থাকে দহন কক্ষ, সেখান থেকে যে গ্যাস বেরোবে তাই নির্দিষ্ট হারে কিন্তু বেরিয়ে যায়। কম বেশি একাত্র হতেই পারে, বিভিন্ন যান্ত্রিক ব্যাপার, সেখানে কম বেশি হতেই পারে, কিন্তু ফিক্সড করা হয়, একটা রেটে বেরোবে, সেইভাবে কিন্তু রকেটটাকে ছোড়া হয়। তাহলে এটা সময়ের সঙ্গে চেঞ্জ হয় না। তাহলে dm/m, ফার্স্ট টাইম m0 ছিল, এখন হচ্ছে m। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, v হবে, তার লোয়ার লিমিট v0, আপার লিমিট v। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, log m হবে, লোয়ার লিমিট m0, আপার লিমিট m। তাহলে এখানে কী হবে, v - v0 সমান কী হবে, -u log m log m0। এই log m log m0 মানে কত, log m/m0। তাহলে এটাকে আমি যদি আরেকটা লাইনে এদিকে লিখি, v - v0 সমান পাবো কি, -u log m/m0, অর্থাৎ v হবে v0 - u log m/m0। এই মাইনাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আবারও তুমি বুঝতে পারছ, এই এমটা ছোট, আর লগের ক্ষেত্রে এইটা এমটা যদি ছোট হয়, m0টা যদি বড় হয়, তাহলে এটা একটা ফ্র্যাকশান, আর ফ্র্যাকশানের লগ কী হয়, নেগেটিভ ভ্যালু আসে। এই নেগেটিভ পজিটিভ হয়েই যাবে, হয়ে এই v0-র সঙ্গে সেটা যোগ হবে। তাহলে আমরা রকেটের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে বেগ পেয়ে গেলাম v0 প্লাস নয় u -u log m/m0। এইটা তুমি লিখতে পারো। এটাকে যদি প্লাস হিসাবে দেখতে চাও, খুবই ভালো কথা, তুমি এখানে এরকম করে লিখবে যে v v0 প্লাস u log m0/m। এইভাবে তুমি লিখতে পারো। এইভাবে যদি কোশ্চেন আসে, এইভাবে কোশ্চেন দেয়, তুমি সেটাকে ফটাফট সলভ করে দিতে পারবে। এই হলো রকেটের কার্যনীতির ব্যাপারে সব কিছু বলা। দেখো রকেটের ব্যাপারে কিন্তু এক্সট্রা করে আর কিছু বলার নেই। রকেটের তাহলে আমরা প্রিন্সিপাল জানলাম, রকেট কিভাবে এগিয়ে যায়, রকেটের কত করে ভর থাকে, তার ভর কিভাবে চেঞ্জ হয়, কেন তার উপর আপথ্রাস্ট পড়ে, সেই সমস্তগুলো আমরা আজকের আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনায় আসবো যে কোনো সংস্থা তার ভর যদি কমিয়ে দেয়। ধরো একটা বেলুন উপরের দিকে উড়ে যাচ্ছে, আমি সেই বেলুন থেকে কিছু একটা 2টো ইট 4টে ইট নিয়ে গেছিলাম, 2টো ইট ফেলে দিলাম, তাহলে দেখো বেলুনের বেগ আরও বেড়ে যাচ্ছে। কারণ কি, নিচে দেখে আমি কিছু ছেড়ে দিলাম, তার ফলে তার সেই সংস্থাটার ভর কমে গেল, তার উপর লব্ধি যে বল, সেই বলের মান আরও বেড়ে যাচ্ছে, তার ফলে বেলুনটা আরও ত্বরণ নিয়ে উঠবে। ধরো আবার আমি একটা বেলুন নিয়ে নিচের দিকে নামছি, তার একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে সে নামছে,
এবার আমি কি করলাম, বেলুন থেকে আমি কিছু ইট ফেলে দিলাম। ফেলে দিলে কী হবে, দেখা যাবে সেই নাম্বার বদলে আবার উপরের দিকে উঠছে। এই যে ঊর্ধ্বমুখী যে থ্রাস্ট, আপথ্রাস্ট সৃষ্টি হয়, এই আপথ্রাস্ট সৃষ্টি কী কারণে হয় তো তুমি জানলে তোমরা ভালোভাবে এটা উপলব্ধি করতে পারে। ফার্স্ট তোমাকে উপলব্ধি করতে হবে, বিষয়টা বুঝতে হবে, তারপরে তোমাকে থিওরিটা ধীরে 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 মনে রাখার চেষ্টা করতে হবে। কোন কোন কোয়ান্টিটির মধ্যে রিলেশান খোঁজা হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং মনে রাখতে হবে। শুধু মনে রাখলে তোমার মনে কিছু দিনের পরে চলে যাবে। আর তুমি যদি পুরো সিস্টেমটা কিভাবে এসছে, এলসিএলএম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে কিভাবে কাজ করছে, সমস্তটা যদি মাথায় রেখে 4-5 বার প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমার কিন্তু সেটা গেঁথে যাবে, কখনোই তুমি আর ভুলতে পারবে না। এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। যাকে আজকের আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা রকেটের উৎক্ষেপণ বা রকেটের কার্যনীতি আলোচনা করলাম, অথবা রকেট কিভাবে তার গতিবেগ পরিবর্তন করে নিউটনের গতিসূত্র থেকে, তৃতীয় গতিসূত্র থেকে যেটা পাই, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে রকেটের বেগ কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা আলোচনা করলাম। আর এখানে আমরা আলোচনা করতে গিয়ে টেকনিক্যাল কিছু ব্যাপার দেখলাম, যে কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছি একটা বস্তুর গতি, সেই গতিটা কিন্তু ভীষণ ভাইটাল রোল প্লে করেছে বা করলো। এইভাবে আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, আমরা ধীরে ধীরে ফিজিক্সের বেসিক কনসেপ্টগুলোকে আয়ত্ত করতে পারবো। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকেই তোমরা ফিজিক্স টাইমে আসো, তোমাদের কখনোই কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের সঙ্গে রয়েছি অপূর্ব স্যার। তোমরা সকলে ভালো থেকো। উইশ ইউ অল দ্য বেস্ট।